মহিলা ডাক্তার রিক্সা দিয়ে হাসপাতালে যাওয়ার সময় প্রচুর ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। তারপর একটি স্কুলের সামনে রিক্সা থামালো এবং স্কুলের রুমে ঢুকল এবং বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। কিন্তু বৃষ্টি থামছিল না। বৃষ্টিতে ডাক্তার ভিজে গিয়েছিল। তারপর রিক্সার ড্রাইভার স্কুলের দরজা লাগিয়ে সারা রাত ডাক্তারের সাথে যা করল আপনারা জানলে ঠিক থাকতে পারবেন না। চলেন বন্ধুরা, মূল গল্পটি শুরু করি। আমার নাম রাজিয়া সুলতানা পপি। আমার বয়স 28 বছর। এখন ঢাকার একটি বড় মেডিকেলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। তখন আমি MBBS এর ট্রেনিং শেষ করেছি মাত্র। বিয়ে করিনি এখনও। BCS এর ফল বের হবার পর পোস্টিং পেলাম পটুয়াখালী জেলার বাউফল থানার প্রত্যন্ত এক গ্রামে। সদ্য ফাঁস হওয়া আর চাকরি পাওয়া ডাক্তার হিসেবে গেলাম চাকরিস্থলে। গ্রামে যাবার পর আমার আশার বেলুন কিছুটা হলেও চুপসে গেল। আমার থাকার সরকারি কোয়ার্টার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় 5 কিলোমিটার দূরে। রাস্তাঘাটও ততটা ভালো না। এত দূর হেঁটে যাওয়া সম্ভব না। তাই রিকশাই একমাত্র ভরসা। কি আর করার আছে, বাস্তবতা মেনে নিয়ে কাজ করা শুরু করে দিলাম। 3 মাস ধরে কাজ করলাম। ধীরে ধীরে সব মানিয়ে নিলাম। হাসপাতালে কাজ করার সুবাদে সারা গ্রামে পরিচিত হয়ে গেলাম। জুয়ান বুড়ো সবাই আমাকে ডাক্তার আফা বলে ডাকত। রোজ রিকশা দিয়ে যেতে হতো। কিছুদিনের মধ্যে একজন রিকশাওয়ালা একদম নিয়মিত হয়ে গেল। প্রতিদিন তার রিকশাতেই যেতাম হাসপাতালে আর ফিরতামও। রিকশাওয়ালার নাম সাইফুল। বয়স 50 বছরের মতো হবে। রোদে পোড়া শক্তপোক্ত শরীর, পুড়তে পুড়তে কালো হয়ে গিয়েছে। ফোকলা দাঁত আর মুখ ভর্তি দাড়ি। এই বয়সেও খেতে খেতে হয়, কারণ এক ছেলের রোজগারে সংসার চলে না ঠিকমতো। মেয়ের বিয়ে দিয়ে আরও সমস্যায় পড়েছে। প্রতিদিন গল্প করতে করতে অনেক খবরই আদান প্রদান হয়ে গিয়েছে আমাদের মধ্যে। আমি ওনাকে সাইফুল চাচাগি বলে ডাকি। উনি আমাকে আর সবার মতোই কে ডাক্তার আফাই বলে ডাকেন। আমার জন্য রোজ সকাল আর বিকালে অপেক্ষা করেন। তখন হেমন্তকাল শেষের পথে। তবুও এতটা শীত পড়েনি। অন্যান্য দিনের মতো সেদিনও আমি সকালে ওনার রিকশায় করে হাসপাতালে গিয়েছি। উনি বলেছেন 3টায় থাকবেন হাসপাতালের বাইরে। সকালেও আমরা জানতাম না বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এজন্য বিকেল থেকে টানা বৃষ্টি হবে। বিকেলে রিকশায় করে বাসায় ফিরছিলাম। বিশাল এক চকের মধ্যে দিয়ে বাসায় ফিরতে হয়। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রিকশার মধ্যে আমিও পলিথিনের নিচে অর্ধেক ভিজে গিয়েছিলাম। কিন্তু বজ্রপাত শুরু হবার পরে খোলা আকাশের নিচ দিয়ে রিকশায় করে যাওয়া বিপজ্জনক হয়ে গেল। আমি বললাম, সাইফুল চাচা, কোনো এক জায়গায় রিকশা থামান। এই বজ্রপাতে রিকশায় থাকা খুব বিপদ। উনি আর কিছু দূর গিয়ে একটা স্কুল ঘরের সামনে রিকশা রাখলেন। স্কুল ঘরের একটা দরজা খোলা ছিল। আমরা খুব তাড়াতাড়ি সেই ঘরে ঢুকে আশ্রয় নিলাম। কিন্তু এই অল্প রাস্তা আসতে আসতে আমিও পুরো ভিজে গেলাম। ঘরে ঢুকেই সাইফুল চাচা দরজা লাগিয়ে দিলেন। আমরা দুজন ভিজে একাকার হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ার কারণে আর ভেজা কাপড়ের কারণে প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করেছিল। আমি একটা টি-শার্ট আর জিন্সের প্যান্ট পরেছিলাম সেদিন। খেয়াল করলাম আমার পুরো টি-শার্ট একদম ভিজে, ভেতরের সব দেখা যাচ্ছে। আমরা শীতে কাঁপতে লাগলাম। বুঝতে পারলাম ভেজা কাপড় পরে থাকলে নির্ঘাত হাইপোথার্মিয়া হবে। কাপড় খোলা ছাড়া উপায় নেই। এমন সময় সাইফুল চাচা বললেন, ডাক্তার আফা, কাপড় খুইলা ফালান উচিত হইব মনে হয়, নয়তো ঠান্ডা লাইগা যাইতে পারে। আর পইরা থাকলে কাপড় শুকাইব না সহজে। উনিও ওনার কাপড় শুকাতে দিয়ে দিলেন। আমরা একে অপরের দিকে যত কম পারা যায় তাকাতে চেষ্টা করলাম। যদিও আমি টের পেলাম উনি আমার দিকে চোরের মতো তাকিয়ে থাকছেন। তারপরও আমি কিছু বললাম না। এইটা পুরুষ মানুষের জন্য খুবই স্বাভাবিক, কিছুই করার নেই। এভাবে চলতে চলতে রাত হয়ে গেল। বৃষ্টি কমল তো না, আরও বাড়তে লাগল। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়তে লাগল। এক পর্যায়ে এসে ঠান্ডা সহ্যের সীমা অতিক্রম করে গেল। আমরা ঠকঠক করে কাঁপতে লাগলাম। সাইফুল চাচা বললেন, ডাক্তার আফা, ঠান্ডা কি খুব বেশি লাগতাছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে পুরো অবাক করে দিয়ে বললেন, একটা সিনেমাতে দেখছিলাম, খুব ঠান্ডার মধ্যে নায়ক আর নায়িকা আর কোনো উপায় না দেখা জড়াজড়ি কইরা শুইয়া আসিল ও আমি তার দিকে চোখ বড় বড় করে তাকালাম। এরপর তিনি বললেন, চলেন আমরাও জড়াজড়ি কইরা শুইয়া থাকি, তাইলে ঠান্ডা কম লাগবো। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না।
1 মিনিট সময় লাগলো পুরো ব্যাপার প্রসেস করতে। সব ঠিক হবার পর মনে হলো এছাড়া আর কোনো উপায় নেই কি সাইফুল চাচা আমার কাছে এলেন। আমরা একসাথে শুয়ে পড়লাম। একটু পর টের পেলাম উনি আস্তে আস্তে অদ্ভুত কিছু করার চেষ্টা করছেন। আমি ব্যাপারটা ততটা আমলে নিলাম না। কিছুক্ষণ পর আমি বললাম, সাইফুল চাচা, এ কি করছেন? তিনি উত্তরে বললেন, কই কিছু করি না তো। আমি তার কাছ থেকে ছাড়া পাবার জন্য একটু নড়াচড়া করতে লাগলাম। এই ধস্তাধস্তির সময় অঘটনটা ঘটল। ঘটনার আকস্মিকতায় আমি চমকে উঠলাম। আমি পুরো ব্যাপারটা বুঝে উঠতে উঠতে তিনি অদ্ভুত কাজ শুরু করলেন। আমি ওনার কাছ থেকে সরে যেতে চাইলাম কিন্তু উনি আমাকে ধরে রাখায় সরতে পারলাম না। আমি উপায় না দেখে মিনতি করে বললাম, সাইফুল চাচা, আপনি কি করছেন? আমি আপনার মেয়ের মতো, বয়সে আপনার মেয়ের চেয়েও ছোট। আর এদিকে অনেক বেশি রাতও হয়ে গিয়েছে তার মধ্যে পেটে অনেক বেশি ক্ষুধা লেগেছে। তারপর চিন্তা ভাবনা করে বললাম, কি হলো সাইফুল চাচা? থেমে গেলেন যে। কোনো অসুবিধা? তিনি অবাক স্বরে বললেন, ডাক্তার আফা, আপনি যে আমার মতো একটা রিকশাওয়ালার সাথে রাজি হইছেন এইটা ঠিক অহনও বিশ্বাস হইতাছে না। হের উপরে আমি একটা বুড়া মানুষ, আপনার বাপের বয়সী। আমি তার কথা শুনে বেশ জোরে হেসে ফেললাম। বললাম, তো কি হয়েছে? এতে অবাক হবার কি হলো? আমার কাছে আপনার বয়স, চেহারা এগুলো এখন আর কোনো ব্যাপার না। আমার কথা শুনে চাচা খুব খুশি হয়ে গেলেন। আমার জীবনে আজ পর্যন্ত কেউ কোনোদিন অদ্ভুত আচরণ করেনি। এইভাবে সারা রাত সাইফুল নিজেকে শান্ত করল। পরদিন সকালে উঠে দেখলাম যে ঝড় বৃষ্টি শেষ হয়ে গিয়েছে। আমি আর চাচা রিকশা নিয়ে আমার কোয়ার্টারের পথে রওনা দিলাম। 1 মাস পর টের পেলাম আমার ফেট হয়েছে। পরে আমি বুঝতে পেরেছিলাম আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চালাতে হয়। যে হয়েছিল আবেগে। তারপর সামাজিক বাধার আর অন্যান্য দিক বিচার করে অবশ করতে বাধ্য হয়েছিলাম। বন্ধুরা, দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্কিত এবং কালো অধ্যায়, যা এখনো মনে পড়লে আমার খুব খারাপ লাগে। অত্যন্ত নির্পায় হয়ে আমি কাজটি করেছিলাম। বন্ধুরা, তোমাদের নিকট আমি জানতে চাই, এমতাবস্থায় আমার কাজটা করা কি উচিত হয়েছিল? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনারা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।